গল্প হবে একটি নতুন গল্পে আপনাকে স্বাগত। আজকের গল্প বিখ্যাত কবি নীরজচন্দ্র মজুমদারের লেখা সংকেত। গল্পটি প্রথম প্রকাশিত হয় অগ্রহায়ণ ১৩৬০ বঙ্গাব্দে অর্থাৎ ১৯৫৪ খ্রিস্টাব্দে। আমরা গল্পটি নিয়েছি দেবসাহিত্য কুটির প্রকাশিত শুকতারার ১০১ ভূতের গল্প সংকলনটি থেকে। শুরু হচ্ছে সংকেত। বসন্তের চিঠি পেয়ে অবাক হয়ে গেলাম। ঘুরতে ঘুরতে আরা জেলার এক কোণে গিয়ে সে আস্তানা পেতেছে এক বিরাট পৌর বাড়িতে। সে লিখেছে, ও ভাই নিখিল, অবশেষে ঘোরাঘুরির অন্ত হলো বোধহয়। ঠিক যেমনটি চাই তেমনই একখানি বাড়ি পেয়েছি। বাকি দিনগুলো এইখানেই শান্তিতে কাটিয়ে দিতে পারবো বলে মনে হয়। বাড়িটার কিছু কিছু অংশ রোজই ভেঙে পড়ছে, তবু দোতলার খানচারি ঘর এখনও যা আছে তাতে আমার চেয়ে তাদের পরমায়ু বেশি, এমন আশা রাখি। সেগুলিতে আমি সংসার পেতেছি। ওই একখানাতে শুই, একখানাতে লেখাপড়া করি, আর একখানা দিয়েছি ৩ কড়ির মাকে রান্না বান্না করার জন্য। চতুর্থ কামরা আমি তোমার জন্য গুছিয়ে রেখেছি। যত শিগগির পারো তুমি চলে এসো। বসন্ত আরও লিখেছে চিঠিতে, জানো এ বাড়ির ইতিহাস? এটা ছিল রাজবাড়ি। ১৮৫৭ সালে যখন প্রথম স্বাধীনতার যুদ্ধ হয়, তখন এ বাড়ির মালিক দস্তুর মতো লড়াই করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে। তার নাম ছিল কুমার দলপত সিং। খুব তেজি মানুষ ছিলেন। নানা সাহেবের দরবারে নাকি রীতিমতো তার খাতির ছিল। যুদ্ধে যখন হার হলো, কুমার বাহাদুর কানপুর থেকে পিছিয়ে এলেন। কাশী, পাটনা, ছাপড়া সর্বত্রই তার কলিজার রক্ত ঝরেছিল কিছু কিছু। অবশেষে সাদা জাতের শাসনে কবরের শান্তি প্রতিষ্ঠিত হলো গোটা দেশে। দলপত সিংয়ের নামে হুলিয়া বেরুল। যে তাকে ধরিয়ে দেবে ১০,০০০ টাকা পুরস্কার পাবে। নিজের জেলাতেই গা ঢাকা দিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করতেন কুমার বাহাদুর। এখানে সবাই তাকে চিনত, মানত এবং ভক্তি করত। বন্ধু, আত্মীয়, প্রজা যার বাড়িতে ২ দিনের জন্য আশ্রয় নিতেন, সে যেন এক স্বর্গ পেত হাতে। খুব সাবধানে তাকে লুকিয়ে রাখত আর প্রাণপণে তার সেবা করত। মোটের ওপর খুব বেশি কষ্ট পাননি তিনি। ইংরেজদের চরকে ফাঁকি দিয়ে বেশ নিরাপদে দিন কাটাচ্ছিলেন তিনি। অবশেষে বিনা মেঘে বজ্রপাত হলো। তিনি ধরা পড়লেন তার নিজের বাড়িতেই। বহুদিন পর দলপত সিং এসেছিলেন স্ত্রী পুত্রকে দেখার জন্য। আরও ২-১ বার এমন এসেছিলেন, কিন্তু তখন কোনো বিপদ হয়নি। কিন্তু এবার হলো। তারই খুড়তুতো ভাই মহিনুর তেতলায় জানলা থেকে একখানি কালো কাপড় ওড়ালো কমিনিট। অদূরে বটগাছে ইংরেজের চর লুকিয়েছিল ঠিক এই সংকেতের প্রত্যাশায়। সেই রাতেই সাদা পল্টন এসে বাড়ি ঘেরাও করল। দলপত সিংকে টেনে বার করে তার বাড়ির ভেতরেই তাকে হত্যা করল। তারপর থেকে রাজবাড়ি শ্রীহীন। জমিদারির মালিক হলেন মহিনুর সিং, কিন্তু সে বাস করল পাটনায় গিয়ে। ৫০ বছর যেতে না যেতে বাড়িটা একেবারে পরিত্যক্ত হলো। এখানকার অবস্থা দেখলে তুমি হয়তো ভয় পাবে। চারিদিকে ইট পাথর ভেঙে পড়েছে। আশেপাশে জঙ্গল গজিয়ে উঠেছে। পরিখার জল পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। কিন্তু পরিখার বাইরে নতুন একটা কলোনি গজিয়ে উঠেছে। যে মাঠে একদিন দলপত সিং ২০০০ সিপাহীকে কুচকাওয়াজ করাতেন, তার বুক চিরে লাল সুরকির রাস্তা চারিদিকে ডালপালা ছড়িয়ে দিয়েছে। আর তাদেরই গায়ে গায়ে মাথা তুলেছে পাকিস্তানি উদ্বাস্তুদের ঘরবাড়ি। প্রধানত ধনী লোকদেরই কলোনি এটা। এখানে বিজলিবাতি পর্যন্ত এসেছে। মোটরের হর্ন আর রেডিওর রাগিনী সর্বদা শুনতে পাওয়া যায় আমার ভাঙা বাড়ির দোতলা থেকে। পরিখার এপারে ওই কলোনি, ওপারে আবার খান কত কুড়ে। তারই একখানেতে ৩ কড়ির মা বাস করে। এপারে আলো আর ওপারে অন্ধকার। এই দুইয়ের মাঝখানে আমার ভগ্নপুরী। বর্তমান মালিকরা
এ বাড়ির আসবাবপত্র সব সরিয়ে ফেলেছেন, তবে দরজা জানলাগুলো এখনও সব ঠিকই আছে। বছরে মাত্র 200 টাকা ভাড়ায় এই বিশাল ধ্বংসাবশেষ আমি ভাড়া নিয়েছি। এমন সস্তায় এত ভালো জায়গা কোথাও পাবো না। আর আমার এত ভালো লেগেছে বলেই তোমাকে আসতে না লিখে পারলাম না। ইতি তোমার বসন্ত। চিঠি পড়ে নিখিল অবাক। একটা পোড়ো বাড়ির ওপর এরকম স্নেহ, নির্জনতা সে ভালোবাসে সেটা আমি জানি, তাই বলে একটা ভাঙা বাড়ির মধ্যে সারা জীবন নিজেকে কবর দিয়ে রাখতে হবে? এ কি পাগলামি? বয়স তার সবে 30, অর্থ সামর্থ্য মন্দ নয়, ভালো ছবি আঁকতে পারে সে, লেখক হিসেবেও নাম করেছে একটু। সে লোক যদি এভাবে পৃথিবীর বাইরে চলে যেতে চায়, তাহলে বন্ধুর কর্তব্য হবে তাকে ধরে এনে ডাক্তার দেখানো। তার বন্ধু বলতে শুধুই আমি, কাজেই আমায় যেতে হবে। এক শীতের প্রভাতে আড়ায় গিয়ে উপস্থিত হলো নিখিল। সঙ্গে নিজের গাড়ি ছিল। পথের বিবরণ বসন্তের চিঠিতে বিশদভাবেই পেয়েছে সে, কাজেই বাহাদুর নগরে পৌঁছতে তার কষ্ট হলো না। নিখিল আসবার আগে বসন্তকে চিঠিতে জানায়নি। বসন্তের সাথে দেখা হবার আগে নিখিল একা স্বাধীনভাবে বাড়িটা দেখে নিতে চায়। এই সে কলোনি, লাল সাদা গেরুয়া রঙের ছোট ছোট বাড়ি, ফুল বাগানের ফ্রেমে আঁটা এক একখানি ছবি যেন। পুল আছে, পাথরের পুল। 200 বছর আগে পুলের মুখে শান্তির ঘর আর লোহার দরজা ছিল, এখনও তার চিহ্ন আছে। পুলের ওপর দিয়ে ভাঙা রাজবাড়ির হাতায় এসে পৌঁছলো নিখিল। কি জঙ্গল চারিধারে, কিন্তু বড় গাছের জঙ্গল নয়, ছোট ছোট আগাছা। তাতে বিশাল অট্টালিকার এধার থেকে ওধার পর্যন্ত দেখার অসুবিধা হলো না। গাড়ি থেকে নেমে সেই দূর থেকেই নিষ্পলক নয়নে তাকিয়ে রইলাম বাড়িটার দিকে। মস্ত বড় বাড়ি, লম্বায় চওড়ায় যেমন তেমনই বিরাট উঁচু। বাড়িটা দেখে ভয় বিতৃষ্ণার বদলে শ্রদ্ধা হলো নিখিলের। কেন যে পাগলা বসন্ত এমন করে বাড়ির মায়ায় বিভোর হয়েছে তা বুঝল নিখিল। মোট নিয়ে নিখিল খানিকটা এগিয়ে এলো বাড়ির দিকে। বসন্ত আওয়াজ পেল বাড়ির ভেতর থেকে। জানলাতে তার মুখ দেখা গেল একবার, তারপর নেমে এসে নিখিলকে এক্কেবারে বুকে জড়িয়ে ধরল। গাড়ি রাখার জায়গার অভাব নেই। বসন্ত নিখিলকে নিয়ে আস্তাবলে গেল। এক সময়ে 500 ঘোড়া থাকতো এই আস্তাবলে। বাড়ির তুলনায় এটা বেশ ভালো অবস্থাতেই আছে। সেখানে গাড়ি রেখে ভেতরে প্রবেশ করল নিখিল। প্রথমেই সিংহদ্বার, মোটা লোহার পাতে মোড়া জবরদস্ত কাঠের দরজা, আর তার ডাইনে বাঁয়ে মাথার ওপরে তেতলা সমান উঁচু পাথরের দেওয়াল। ভেতর থেকে যদি সিংহদ্বার বন্ধ করে দেওয়া হয়, তাহলে কারোর সাধ্য নেই যে বাড়িতে ঢুকবে। সিংহদ্বারের পর একটা ঘর, দরবার ঘরের মতো। বহু স্তম্ভের মাথায় নকশা করা ছাদের কিয়দংশ এখনও বর্তমান। ভাঙা দিকটা দিয়ে চওড়া পাথরের সিঁড়ি ওপরে উঠে গিয়েছে। সিঁড়ির পাশে একসময় কাঠের রেলিং ছিল, তার চিহ্ন এখনও আছে। বসন্ত বলল, বাড়ির মালিকরা রেলিংগুলো খুলে নিয়ে বিক্রি করে দিয়েছে। সিঁড়ি চওড়া, রেলিং না থাকলেও গড়িয়ে পড়বার আশঙ্কা নেই বললেই চলে। দোতলায় উঠে অনেক ভাঙাচোরা দালান আর কামরা পেরিয়ে বসন্তর নিজস্ব ঘরগুলির পাত্তা পাওয়া গেল। এগুলি রীতিমতো পরিচ্ছন্ন। পাথরের দেওয়াল কোথাও কোথাও একটুও চির খায়নি। গায়ে রাবণ বধের ছবি এঁকেছিল কোনো শিল্পী সেই স্মরণাতীতকালে। বিবর্ণ হয়ে গেলেও সে ছবির ভঙ্গি এখনও চোখে পড়ে। 3 কড়ির মার দেখা মিলল না। সেদিনকার মতো রান্না শেষ করে দিয়ে আগে ভাগেই সে চলে গিয়েছে। এবেলার ভাত এবং ওবেলার রুটি সব একসঙ্গে। অপরাহ্নে সে আর আসে না এখানে। নিখিল প্রশ্ন করল, আসে না কেন? ভূতের ভয় নাকি? বসন্ত বলল, ভূত না ছাই, ভূত নেই। বসন্ত যেন লজ্জায় মাটিতে নুয়ে পড়ল। একটা ভূত না থাকায়
বাড়িটার যেন মর্যাদাহানি হয়েছে। এক বিরাট বাড়ি, যে দেখবে সেই ভাববে এখানে একটা কলোনি আছে ভূতের। কিন্তু আমার দুর্ভাগ্য যে এই 1 বছরের মধ্যে ভূতের টিকিটিও দেখিনি, যদিও বাড়িতে আমি নিছক একাই বাস করি। এরপর নিখিল বলল, ভূত নেই এ কথার মানে কি? সেই দলপত সিংয়ের কি হলো? সে ভদ্রলোকের যখন অপঘাত মৃত্যু হয়েছিল এই বাড়িতে, তখন ভূত না হয়ে তিনি যাবেন কোথায়? বসন্তের মুখখানি হঠাৎ গম্ভীর হলো। সে জিভ কামড়ে বলল, কুমার বাহাদুর পুণ্যাত্মা লোক ছিলেন, একেবারে বীর এবং সৎ। অপঘাতে মৃত্যু হয়েছিল সেটা তার দোষ নয়। তিনি মৃত্যুর পর সঙ্গে সঙ্গেই স্বর্গে চলে গেছেন। ভূত হয়ে পৃথিবীতে তাকে ঘুরতে হবে কেন? এরপর নাছোড়বান্দা নিখিল বলল, তিনি না হয় স্বর্গে গেছেন, কিন্তু তাকে যারা মেরেছে তারা, বিশেষ করে সেই বেঈমান মহিনুর, তারা নিশ্চয়ই স্বর্গে যায়নি। এখানে তারা মরেনি কেউ, বসন্ত উত্তর দিল। এরপর নিখিল বলল, অন্য জায়গায় মরলে বুঝি একদিন বেড়াতে আসতে পারে না এখানে? হাজার হলেও এ বাড়িটা তাদের একটা কীর্তির অকুস্থান। ভূত হয়ে একবার কেউ এটা দেখতে আসবে না, এ কেমন কথা? নিখিলের এই পরিহাস বসন্তের ভালো লাগছে না, আর সেটা নিখিল স্পষ্ট বুঝতে পারল। তবু কি নেশা নিখিলকে পেয়ে বসেছিল, কথার ওই বিশ্রী হালকা সুর কিছুতেই যেন নিখিল ত্যাগ করতে পারেনি। অবশেষে বসন্ত তিক্ত স্বরে বলে উঠল, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। সে কীর্তিমানরা এখনকার জীব ছিল না। এখান থেকে সংকেত করে তাদেরকে ডেকে আনা হয়েছিল। যতদিন আবার সংকেত না পাচ্ছে, আসবে কেন? চমৎকার জবাব দিল বসন্ত। নিখিল তো হো হো করে হেসে উঠল। ভূতের কথা ছেড়ে দুজনে খেতে বসা হলো। খাবার তৈরি হয়েছে শুধুমাত্র বসন্তের জন্য, কাজেই তার দুবেলার রসদ একবেলাতেই শেষ করে ফেলতে হলো। বসন্ত বলল, কুছ পরবা নেই, কলোনিতে হোটেল আছে, চা বিস্কুট চপ কাটলেট ভাত তরকারি পরোটা সব মেলে। ওবেলা সেখান থেকেই খাবার আনবো। খাওয়ার পর বিশ্রামের অভ্যাস নিখিলের নেই। নিখিল বাড়িটা দেখতে বেরোলো। 8 ঘন্টা পর বসন্ত এসে যোগ দিল নিখিলের সঙ্গে। সে অবশ্য আগেই সব তন্ন তন্ন করে বহুবার দেখেছে। একবার এক ভাঙা ছাদ ধসে পড়ছিল, তাতে আর একটু হলেই জন্মের মতো চাপা পড়ত। নিখিল গম্ভীর হয়ে বলল, তুমি যে চাপা পড়ে মরনি এটা তো ঠিক। হঠাৎ যদি বুঝতে পারি যে তুমি বসন্তের ছায়া মাত্র, বসন্তর কায়া ওইখানেই কোনো কোথাও এক ভগ্নস্তূপের নিচে গুঁড়ো হয়ে রয়েছে, তাতেও আমি একটুও আশ্চর্য হব না। বসন্ত হেসে উত্তর দিল, কিন্তু তিনুর মা আশ্চর্য হবে। সে যদি বুঝতে পারে এতদিন এত ভাত এত রুটি সে পাকিয়েছে শুধু একটা ছায়ার উদরপূর্তির জন্য। কথা বলতে বলতে নিখিল এবং বসন্ত সারা পুরীটা ঘুরে ঘুরে দেখছে। কোথাও পা দেওয়া নিরাপদ নয়। কোনো ঘরের দেওয়ালে গুপ্ত দ্বার রয়েছে, মেঝের কোণখানটাতে লুকিয়ে থাকবার গোপন গহ্বর আছে। এসব বসন্তের সব নখদর্পণে। হাজার রকমের বিস্ময় একের পর এক নিখিলের চোখের সামনে উদ্ঘাটন করে চলেছে বসন্ত। নিখিল ভাবছে এই নেশাতেই মশগুল হয়ে আছে ও। এ মোহ থেকে ওকে বিচ্ছিন্ন না করলে হয়তো পাগল হয়ে যাবে শেষে। তেতলা ছাদের এক কোণে একটা সরু সিঁড়ি, সেই সিঁড়ির মাথায় ছোট্ট একখানি ঘর। বসন্ত বলল, ও ঘরে এক শিবলিঙ্গ আছেন, বোধহয় বাড়ির মেয়েরা ওখানে শিব পুজো করতেন। হেঁটে হেঁটে ততক্ষণে নিখিল ক্লান্ত হয়ে পড়েছে। একটা মামুলি শিবলিঙ্গ দেখবার জন্য আর জীর্ণ সিঁড়ি বেয়ে ওপরে উঠবার উৎসাহ হলো না তার। কিছুক্ষণ ছাদে বসে দম নিল নিখিল এবং বসন্ত। তারপর নেমে এলো নিজেদের কামরায়। অপরাহ্নে দুজনে হোটেলে গিয়ে খাবার কিনে নিয়ে এলো। এরপর বেলাবেলি দুজনেই বাড়িতে ফিরে এলো, কারণ বাড়িতে কেরোসিনের লণ্ঠন, ভিন্ন আর কোনো আলো নেই। রাত্রিবেলা তার সাহায্যে রেলিংবিহীন সিঁড়ি বেয়ে ওপরে ওঠা খুব একটা নিরাপদ নয়। সিংহদ্বারে অগলেটে দুই বন্ধু যখন দোতলায় উঠল, তখনও সূর্য অস্ত যায়নি। খাবারগুলো ঘরে রেখে বসন্ত বলল, তেতলায় চলো।
সেখানে একটা জানলা দিয়ে সূর্যাস্ত দেখা যায়। সে যে কী চমৎকার, আমি 100 দিন দেখেছি, তবুও আমার দেখার স্বাদ মেটে না। বসন্তের সঙ্গে সেই তেতলার জানলায় গিয়ে বসলো নিখিল। বসন্ত প্রায়ই এখানে বসে, কাজেই ধুলো খুব একটা নেই। সত্যিই অপূর্ব দৃশ্য। খানকত খোলার ঘর, মাঠে ইতস্তত ছড়ানো। বসন্ত বলল, তারই একটাতে 3 কড়ির মা বাস করে। সেই কুড়েখানার প্রায় 100 হাত পেছনে এক প্রাচীন বটগাছ, তার পিছনে একটা ঝিল। সেই ঝিলের জলে অস্ত সূর্যের রক্তরশ্মি ছড়িয়ে পড়েছে, যেন এক ঝলক গোলা আবিরের মতো। আকাশ আর পৃথিবীতে একটানা লাল রঙের সমারোহ। বুড়ো বটের ডালে এই শীতের দিনে পাতার বাহুল্য বিশেষ কিছু ছিল না। ন্যাড়া ডালগুলোকে মনে হচ্ছে যেন লালের পটভূমিতে সরু মোটা কতকগুলো আঁকাবাঁকা কালির আঁচড়। নিখিল এবং বসন্ত পশ্চিম আকাশের পানে তাকিয়ে বসে রইল কিছুক্ষণ। হঠাৎই একখানা পা তুলে দিল বেদির ওপরে। পায়ের শব্দটা জোরেই হলো, আর সেই শব্দ শুনে দুজনেই উৎকর্ণ হয়ে উঠল। ওই ফাঁপা জায়গায় আঘাত করলে যেরকম শব্দ হয়, এই শব্দ ঠিক সেরকমই। নিখিল সকৌতুকে বলল, বাড়িটার কোথায় যে কত গর্ত আর কত সুড়ঙ্গ আছে, তুমি তা এতদিনেও আবিষ্কার করতে পারোনি। এখানটাতেও কিছু আছে নিশ্চয়ই। বসন্ত বিনা বাক্য ব্যয়ে নিচে থেকে শাবল নিয়ে আসলো, আর বিনা বাক্য ব্যয়ে আমি তাই দিয়ে আঘাত করতে লাগলাম জানলার নিচেকার ফাঁপা জায়গাটিতে। 2 টুকরো পাথর খুলে একটা অগভীর গর্ত দেখা দিল। সেই শাবলখানাই আমি নামিয়ে দিলাম ওর ভেতরে। খানিকটা নাড়াচাড়া করতেই কি একটা বস্তু যেন জড়িয়ে গেল সেই শাবলের মাথায়। আমিও সেটা টেনে তুললাম শাবল সমেত। একখানা কাপড়, রংটা ধোঁয়াটে, বেশি লম্বা নয়, ওই হাত পাঁচেক হবে। বসন্তের মুখে ভ্রুকুটি। নিখিল মনে মনে হাসল। ও হিংসায় ফেটে পড়েছে। ওর বাড়িতে এসে আমি এমন একটা গোপন রহস্য আবিষ্কার করে বসলাম, এই 1 বছরে যার সন্ধান ও পায়নি। এ পরাজয় হজম করতে পারছে না যেন। কাপড়খানা জানলার বাইরে ধরে ভালো করে ঝাড়তে লাগলাম। তাতে ধুলো লেগে আছে, কিন্তু সে ধুলো ঝাড়লেও যাবার নয়, তা আমি জানি। অন্তত 100 বছরের পুরনো ধুলো। ও কি আর... হঠাৎ আহত বুলডগের মতো একটা ক্রুব্ধ গর্জন করে বসন্ত হাত বাড়িয়ে চাদরখানা আমার হাত থেকে কেড়ে নিল। কি করছো তুমি? হ্যাঁ? বিস্ময়ে হতবাক হয়ে নিখিল ওর পানে তাকালো। এ যে সেই কাপড় যা দিয়ে পাপিষ্টু মহিনুর সেদিন ইংরেজের চরকে সংকেত করেছিল। এই বলে সে সব ভয়ে তাকাতে লাগলো ওই ন্যাড়া বটগাছটার দিকে, যেন ওর আঁকাবাঁকা ডালের আড়ালে সে কোনো এক লুক্কায়িত চরের সাদা মুখ দেখতে পেয়েছে। কথাটা নিখিলেরও খুব মনে লাগলো। খুব সম্ভব এটা সেই কাপড়, আর খুব সম্ভব ওই জানলা দিয়েই মহিনুর ওই বটগাছের দিকেই সংকেত করেছিল। কিন্তু যদি তাই হয়, তাতে বসন্তর এমন বিচলিত হবার কি আছে? বুঝতে না পেরে নিখিল ফ্যালফ্যাল করে বসন্তর দিকে তাকিয়ে আছে দেখে বসন্ত ভীষণভাবে রেগে উঠল। জানলা বন্ধ করে দিয়ে কালো কাপড়খানা তার নিজস্ব গর্তের ভেতর নিক্ষেপ করল তক্ষুনি। তারপর পাথর দিয়ে গর্ত বন্ধ করতে করতে সে গজরাতে লাগল। আস্ত বোকা! ওই সংকেতে কি অনর্থই না ঘটেছিল সেদিন। আজ আবার তেমন কিছু হয় যদি? নিখিল তো আকাশ থেকে পড়ল। আজ আবার অনর্থ? কী রকম অনর্থ? কে ঘটাবে অনর্থ? আর কেনই বা ঘটাবে? ঝড়ের বেগে প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে নিখিল। উত্তর দেবার আগে বসন্ত নিখিলের হাত ধরে টেনে হিঁচড়ে নামিয়ে নিয়ে এলো দোতলায় নিজের ঘরে। তখন সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। ম্লান গোধূলির আলোয় সিংহদ্বারের দিকে তাকিয়ে এসে বলল মৃদু কণ্ঠে, ওই দোর খুলে আমরা পালাই, চলো, এখনো সময় আছে। তারা আসবার আগে আমরা পালিয়ে যেতে পারবো। হোটেলে একটা রাত্রির মতো আশ্রয় নিতে পারবো। চলো, এক্ষুনি চলো।
এরপর তারা হয়তো এসে পড়বে। এরপর নিখিল বলল, কারা কারা এসে পড়বে? নিখিল কিছু বুঝতে না পেরে পাগলের মতো চেঁচিয়ে উঠল। কিচ্ছু বুঝতে পারছিল না, কেবল এইটুকু ছাড়া যে অভাগা বসন্ত বদ্ধ পাগল হয়ে গেছে। নিখিলের প্রশ্ন শুনে বসন্ত নিখিলের দিকে স্থির দৃষ্টিতে চাইল। নিখিলও খুব ভালোভাবে তাকিয়ে দেখল বসন্তের দিকে। না, তার চোখে পাগলামির কোনো আভাস নেই। তবে এসব কি বলছে ও? বসন্ত বললে, কারা এসে পড়বে? বুঝছো না? সেদিন যারা এসেছিল, মনে করছো তারা আর নেই? পাগল। তারা মরেছে বটে, কিন্তু তাদের হিংসা মরেনি। এটা জানো না, পাপ দীর্ঘজীবী। রক্তের তৃষ্ণা একবার জাগলে সহজে তা মেটে না। একটা দলপত সিংয়ের রক্তপান করে সেই 200 গোরা সৈনিকের রক্তপিপাসা চিরদিনের মতো ঠান্ডা হয়ে গিয়েছে? এটা ভেবো না। তারা একটা সংকেত পাবার প্রত্যাশায় আছে এই প্রায় 100 বছর ধরে। আর সেই সংকেত আজ তারা পেয়েছে। সেই একই জানলা থেকে, সেই একই কালো কাপড়ের সংকেত। আজ তারা আসবে, ঠিক আসবে, ঠিক যেভাবে সেদিন এসেছিল। এরপর নিখিল রীতিমতো ভয়ার্থ হয়ে পড়ল। সে শুধু ওর ভয়ের ছোঁয়াচ লেগে। পরক্ষণেই জোর করে হেসে উঠল নিখিল। কি বলছো বসন্ত? কিসের সংকেত? কিসের রক্তপিপাসার যত আজগুবি কথা ভেবে ভেবে এই একটা বছর ধরে তুমি তোমার নিজের মাথা খেয়েছো বলো তো? চলো খেতে বসা যাক, খেয়ে লম্বা ঘুম। তারপর সকালে তোমায় নিয়ে বাংলা মুল্লুকে ফিরে যাচ্ছি আমি। এরপর বসন্ত বলল, ফিরে যেতে চাইলেই ওরা তোমায় ফিরে যেতে দেবে? হেসে তুমি আমার কথা উড়িয়ে দিলে। বেশ, তুমি যদি মরতে রাজি থাকো, আমিও আছি, দেখি কি হয়। এরপর দুজনে একসাথে গিয়ে খেতে বসল। কেরোসিনের আলো জ্বলছে মিটমিট করে। চারিদিকে থমথমে গুমোট। বাতাসের কোনো আভাস নেই কোথাও। জানলা খোলা আছে, কিন্তু কলোনিতে একটাও আলো জ্বলেনি এখনো। ওখানে বাড়িতে বাড়িতে গলিতে গলিতে বিজলি বাতি আছে, তা দেখেছি। টিক্কার লাইন ফিউজ হয়ে গেল নাকি? মনের ভাব ভাষায় প্রকাশ করা মাত্রই বসন্ত তিক্ত হাসি হেসে বলল, তুমি তা এতক্ষণে লক্ষ্য করলে? আমি বহুক্ষণ আগেই দেখেছি। আলো দেখা যাচ্ছে না, রোজ যায়, কিন্তু আজ যাচ্ছে না। ফিউজ হয়নি। বাড়িতে বাড়িতে 100 আলো জ্বলছে ওখানে। শুধু আলোর কথা ভাবছো তুমি? আমি ভাবছি গ্রামোফোন রেডিওর গানের কথা। রোজ প্রতি বাড়ি থেকে তার আওয়াজ পাই, কিন্তু আজ পাচ্ছি না। এসবের মানে বুঝতে পারছো না নিখিল? বাইরের পৃথিবী থেকে এই বাড়িটা বিচ্ছিন্ন হয়ে গেছে। বিচ্ছিন্ন করে দিয়েছে ওরা। ওই বাইরে দেখছো জমাট অন্ধকারের দেওয়াল? ও অন্ধকার এই পৃথিবীর নয়, প্রেত লোকের। নিখিল চকিতে স্তব্ধ হয়ে বসে থেকে লাফিয়ে উঠল। বসন্তর হাত ধরে তাকে তুলে বলল, চলো, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। এরপর নিখিল বসন্তকে বলল, তুমি যা বলেছিলে হোটেলে রাত কাটাবো আজ, তোমার এসব আজগুবি কথায় বিশ্বাস করি না, কিন্তু তুমি যেরকম ভয় পেয়েছো তাতে এখানে তোমাকে আর তিলার্ধ থাকতে দেওয়া উচিত হবে না। চলো। নিখিলের সঙ্গে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বসন্ত বলল, চলো, কিন্তু বেশি দূর যেতে হবে না। ওরা এসে গিয়েছে। বাড়িটা ওরা ঘিরে বসে আছে। এখন বাইরে যাওয়া মানেই ওদের মুখে ঝাঁপিয়ে পড়া। অবশ্য তাতে কিছু যায় আসে না। মরতে যখন হবেই, 2 মিনিট আগে না হয় 2 মিনিট পরে। এতক্ষণে নিখিলেরও একটা ধারণা হলো যে অনৈসর্গিক কিছু একটা ঘটতে চলেছে। সে রক্তের গন্ধ পাচ্ছে চারিদিকে, বাতাস বইছে না, কিন্তু একটা শিশির আওয়াজ কানের কাছে। কারা যেন ফিসফিস করে কথা কইছে। তার পাশে দাঁড়িয়ে একটা অসীম প্রভাব বিশাল পাষাণপুরীকে গিলে ধরেছে যেন। এখান থেকে পালাতে হবে, পালাতেই হবে।
সিঁড়ির ওপরে লণ্ঠন রেখে হাতড়ে হাতড়ে নিচে নেমে গেল নিখিল। দরবার হল পেরিয়ে সিংহদ্বারে এসে পড়ল। এরপর ভগবানকে ডেকে আগল খুলে ফেলল এক টানে। কর্কশ আওয়াজ তুলে ভারী কাঠের পাল্লা পিছনে সরে এলো। দরজা খোলা। এবার এগিয়ে গেলেই হয়। তা হয় না। এগিয়ে যেতে চাইলেই যাওয়া যায় না। সেই যে অন্ধকারের দেওয়াল, সেটা সত্যিই নিরেট। তা কে জানতো? এক পা অগ্রসর হলেই সেই দেওয়ালের ধাক্কা খাচ্ছি। ঠিক যেন একটা কালো পাহাড় আমাদের পথ আটকে দাঁড়িয়ে। বসন্ত চুপি চুপি বলল, দেখছো, যাবার পথ নেই। হৃৎপিণ্ড ঢুকঢুক করছে কিনা ভালো বুঝতে পারলাম না। তারপর হঠাৎ সে বিষয়ে যখন আশ্বস্ত হলাম, তখন একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে দেখলাম সেই অন্ধকার প্রাচীরের দিকে। প্রাণপণে চেষ্টা করতে লাগলাম ওর মর্মস্থল ভেদ করে পরপারের দৃষ্টি প্রেরণ করবার জন্য। কিন্তু না, যেমন করে ধাক্কা খেয়ে আমাদের দেহ ফিরে এসেছিল, ঠিক সেইভাবেই ধাক্কা খেয়ে দৃষ্টিতেও পিছনে পিছিয়ে আসতে লাগলো। কি করব ভেবে ঠিক করতে না পেরে হতভম্বের মতো তাকিয়ে আছি ওই আঁধার প্রাচীরের দিকে। এমন সময় হঠাৎ করে আলো জ্বলে উঠল এখানে সেখানে। মশালের আলো। সে আলোর রংটা নীলচে। আলোর সংখ্যা ক্রমশ বেড়ে যাচ্ছে। সে আলোয় ঝকমক করে উঠছে শত শত ইস্পাতের ফলা। ওগুলো তলোয়ার নাকি কিরিচ নাকি বর্ষা? অস্ত্রের পিছনে সাদা সাদা মুখও যেন অস্পষ্ট দেখা যাচ্ছে অনেকগুলো। হঠাৎ পুরুষ কণ্ঠে ইংরেজি শব্দ কানে এলো। এই আধো আলো অন্ধকারের নিরেট দেওয়াল হঠাৎ যেন জ্বলে ওঠে, আমাদের দিকে এগিয়ে আসতে চায়। নিখিল বসন্তের হাত ধরে সিংহদ্বারের এপিটে পিছিয়ে এসে বিদ্যুতের মতো ক্ষিপ্র হস্তে দুয়ারে আগল এঁটে দিল। আর সেই মুহূর্তে ওপিটে যেন হাজারটা দানব একসঙ্গে চিৎকার করে উঠল দারুণ আক্রোশে। ছুট ছুট! দরবার পেরিয়ে সিঁড়ি, সিঁড়ি বেয়ে দোতলা, কিন্তু ঘর কোথায়? সিংহ দরজায় প্রচণ্ড আঘাত পড়ছে মুহুর্মুহু, যেন 10টা হাঁটি ছুটে এসে হুমড়ি খেয়ে পড়ছে ওর ওপর। এই আক্রমণ সহ্য করে শতাব্দীর পুরাতন কাঠের দরজা কতক্ষণ খাড়া থাকবে? প্রলয় কোলাহল চারিদিকে। ইংরেজি ভাষায় নারকীয় তর্জন। মারো, কাটো, ফাঁসি দাও বিদ্রোহীকে, আগুনে পড়া বাচ্চাদের, মেয়েদের ধরে বন্দি করে নিয়ে চলো। নানা রকম চিৎকার আর শাসানি। মর মর মরাত! ওই ওই ভাঙল সিংহদ্বার! আর উপায় নেই, আর উপায় নেই, এবার মৃত্যু। বসন্ত নিখিলের হাত ধরে তেতলার দিকে ছুটল। জিজ্ঞাসা করলো, কোথায়? হতাশ কণ্ঠে উত্তর দিল, কোথায় আর? চলো, তেতলার ছাদে যতক্ষণ বাঁচি চেষ্টা করতে হবে। যদি সেখানে না যাই। কেন যাবে না? ওই যে দোতলার সিঁড়িতে ধুপ ধুপ পায়ের শব্দ। তেতলা যাওয়ার জায়গা নেই। আমি বললাম, এখান থেকে লাফ দিয়ে নিচে পড়ি। ভূতের হাতে মরার চেয়ে আত্মহত্যা ভালো। বসন্ত বলল, ওই সিঁড়ির মাথার ঘরটাতে উঠি চলো। লাভ যদি দিতে হয় ওই ঘর থেকেই দিতে পারবো, জানলা আছে একটা। যখন সে ঘরে উঠলাম, তখন সিঁড়িতে 100 পায়ের শব্দ। আশ্চর্য, তবু জীর্ণ সিঁড়ি ভেঙে পড়ছে না। ঘরের অন্ধকারে তবু কি জানি কিসের আলো শিবলিঙ্গের ওপর পড়ল। বসন্ত আর নিখিল একসঙ্গে সেই দেবতার পায়ে আছাড় খেয়ে পড়ল, মহাদেব রক্ষা করো। তারপর দুজনেই অজ্ঞান হয়ে পড়েছিল বোধহয়। যখন জ্ঞান হলো, তখন প্রভাতের রৌদ্র এসে পড়েছে দুজনের মাথায়। দুজন দুজনের মুখের দিকে এরপর তাকিয়ে বলল, স্বপ্ন? বসন্ত বলল, না, স্বপ্ন নয়। সমস্ত বাড়ি নিচে থেকে হাত জোর করে শিবলিঙ্গকে প্রণাম জানিয়ে বসন্ত এবং নিখিল দুজনেই হাত ধরাধরি করে বেরিয়ে পড়ল বাড়ি থেকে। বেঁচে গেছি, খুব বেঁচে গেছি।
গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।